নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে শর্মিষ্ঠা। আর শুরুতে যে খবরে নজর রাখবো, 46-এর থেকে 6 ভারী। আজব অঙ্ক নদিয়ায়। পূর্ব মেদিনীপুরের পর নদিয়া। রাজ্যে পালা বদলের পর দ্বিতীয় জেলা পরিষদ দখল বিজেপি। তৃণমূলের একাংশ হাজির হয়েও ভোটাভুটিতে অংশ না নেওয়ায় নদিয়ায় এবার পদ্ম পরিষদ। প্রশাসনকে ব্যবহার করে জেলা পরিষদ কবজা বিজেপি, অভিযোগ তৃণমূলের। প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। ছজনকে নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির। পূর্ব মেদিনীপুরের পর নদিয়া। 1.5 মাসে আরও এক জেলা পরিষদ এলো বিজেপির খাতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলো জয়। শুরুটা হয়েছিল পূর্ব মেদিনীপুর থেকে, এবার নদিয়ায় 1.5 মাসেই দুটি জেলা পরিষদ দখল নিল বিজেপি। মাত্র 6 জনকে নিয়ে 52 আসন বিশিষ্ট জেলা পরিষদ এখন বিজেপির কবজায়। 2023-এর ভোটে 52 আসন বিশিষ্ট নদিয়া জেলা পরিষদে 46টি আসনে জিতে বোর্ড গড়ে তৃণমূল। 6টিতে যেতে বিজেপি। সংখ্যা নিরিখে তৃণমূলের থেকে ঢের পিছিয়ে থেকেও কোন কৌশলে বাজিমাত করল পদ্মশিবির, যার প্রথম ধাপ ছিল গত 2রা জুলাই। তৃণমূলের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরকে সরিয়ে দেয় দলেরই বিক্ষুব্ধ অংশ। এদিন সভাধিপতি নির্বাচনের সময় অনুপস্থিত ছিলেন তৃণমূলের 31 সদস্য। তৃণমূলের 15 জন সদস্য উপস্থিত থাকলেও ভোটদানে বিরত থাকেন। ফলে 6 সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখল বিজেপি। বিবেক ভোটে জয় বলছে পদ্মশিবির। তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারেনি। যারা হাজির হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। পালা বদলের পরে যে 6 জন আমাদের জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন, মানবিক সমর্থন জানিয়েছেন। এবারই প্রথম বিজেপির টিকিটে জিতে নদিয়া জেলা পরিষদের সদস্য হন প্রণতি বিশ্বাস। একসময় হাঁসখালী দক্ষিণপাড়া 2 পঞ্চায়েতের প্রধান ছিলেন। হাঁসখালী পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য। এবার তিনি জেলা পরিষদের দায়িত্বে। ভারতীয় জনতা পার্টির আমরা ক্ষমতায় এসেছি, প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়। জেলা পরিষদ গঠনের সময়ও দেখলাম কিভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে শেষ করা যায়, তৃণমূলকে ভাঙার একটা পরিকল্পনা, একটা চক্রান্ত সব জায়গায় চলছে। নদিয়াও তার ব্যতিক্রম নয়। পূর্ব মেদিনীপুরের পর নদিয়া জেলা পরিষদ হাতে এসেছে বিজেপির। সেই পথে কি এবার পুরুলিয়া, হাওড়া 2 জেলা পরিষদে তৃণমূলের কোন্দলের কি সুযোগ তুলবে পদ্মশিবির? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা। এদিকে একটু টুলু মণ্ডলের দিকে তো নজর দিতে হবে। টুলু মণ্ডল ওরফে নাজিমউদ্দিন, তার যে ব্যবসায় বিরাট টার্নওভার দেখা যায়, সেই টার্নওভারের পিছনে কি অন্য কোনো খেলা রয়েছে? মানে বেআইনি ভাবে যে বিপুল আয় করা হয়েছে সেটাকে আইনি ভাবে দেখানো হয়েছে। টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ তারা বলছেন যে সমস্ত নথি ঠিকঠাক রয়েছে, তাহলে একাধিক সম্পত্তি কিন্তু তার বৈধতা পাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন অবৈধ আয়ে আয়কর দিলে কিন্তু তা বৈধতা পায় না। বীরভূমে টুলু সাম্রাজ্যে হাত বাড়ালেই মিলছে লুকোনো সোনা, তল্লাশি চালালেই টাকার পাহাড়। সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তি ফিরে পেতে আইনি লড়াইয়ের প্রস্তুতি টুলু ওরফে নিজামউদ্দিনের। সম্পত্তির বড় অংশ ফিরে পেতে নথি দাখিল করবে পরিবার, জানিয়েছেন ঘনিষ্ঠরা। একের পর এক খাদান, অসংখ্য গাড়ি, ভুয়ো চালানে কোটি কোটি। আর এসবের কারণ কি? 2 বছরে 1000 কোটি টাকার টার্নওভার টুলু মণ্ডলের। সরকারি নথিতে তেমনই ইঙ্গিত। নজরে টুলুর 5টি বড় সংস্থা, গোয়েন্দাদের নজরে ওই 5 কোম্পানি। সূত্রের খবর, টুলু মণ্ডল এবার আইনি লড়াইয়ে সামিল হচ্ছেন। তার ঘনিষ্ঠ বা তার আত্মীয়দের একাংশের দাবি, এবার তারা আইনি লড়াই যাচ্ছেন সরকারকে ট্যাক্স দেওয়া এবং কোম্পানির নামে যে বিপুল হাজার হাজার কোটি টাকার টার্নওভার, সেই সমস্ত ডকুমেন্টস দেখিয়ে পুলিশের বাজেয়াপ্ত করা অধিকাংশ সম্পত্তি তারা ফেরত পেতে চাইছেন। গত কয়েক বছরে বিপুল টাকা টার্নওভার দেখিয়ে টুলুর বিভিন্ন কোম্পানির নামে জমা পড়ত আয়কর। সরকারি খাতায় হাজার হাজার কোটি টাকার লেনদেনের বৈধ কাগজ দেখিয়ে বাজেয়াপ্ত সম্পত্তির বড় অংশ ফিরে পাওয়ার সম্ভাবনা টুলুর, এমনই মত ঘনিষ্ঠদের একাংশের। নথি ঠিক হলে টুলুর বেশিরভাগ সম্পত্তি বৈধতা পাবে মনে করছেন ট্যাক্স বিশেষজ্ঞরা। সরকার ইনকাম ট্যাক্স দিতে পারে, কিন্তু তার যে অন্যান্য এনফোর্সমেন্ট উইংস আছে, সেই উইংস যদি দেখে সেই ইনকামটা বৈধভাবে করা হয়নি, তাহলে তার জন্য যথাযথ শাস্তি হতে পারে। টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে এদিন হানা দেয় এসটিএফ। সকাল থেকে পারুইয়ের বাড়িতে তল্লাশি, আরও এক আত্মীয়ের বাড়িতেও হানা এসটিএফ এর।
কিভাবে 8-10 বছরে হাইয়েস্ট লার্জ ট্যাক্স পেয়ার হওয়া যায়, কোন জাদুকাঠিতে, এরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন আছে। সেই থেকে এই টাকা রোজগার হচ্ছে। তো এইটা যদি কোয়ারি হতো তাহলে ডেফিনেটলি আরো আগে ধরা পড়তো। তারপরে সবারই বোঝাপড়ার মধ্যেই ঘটনাগুলো ঘটেছে। এই আবহে দুর্গাপুরে এক পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার হয়েছে 48 লক্ষ টাকা। দুর্নীতি করলে রাস্তাটা আপনাদের প্রথম দিকে চওড়া মনে হবে, কিন্তু হঠাৎই শেষ হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হওয়ার ফলেই এই নানান ধরনের ঘটনা সামনে আসছে, আরো আসবে, এবং যারা দায়ী সবাইকে এভরিবডি মাস্ট বি বুকড। টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, আমরা যারা ভাগ খেয়েছে তারা কারা সেটা খুঁজে বার করুক। বালি পাথর মাফিয়া টুলু মণ্ডলের এত টাকার উৎস কি? টাকা পাচার হতো বিদেশেও? দুর্নীতির শেকড় খুঁজতে এবার আসরে ইডি। বীরভূম পুলিশের থেকে টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর এর নথি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত মানুষজন। পুরুলিয়ার ঝালদার তুলিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এখন শুধু জানতে চান একটা সেতু তারা কবে পাবে আর কত অপেক্ষা করতে হবে। বছরের পর বছর এই দাবি রাখা হয়েছে প্রশাসনের কাছে, কিন্তু পরিস্থিতি আজও সেই তিমিরে। তাদের ব্রিজ সেতু নাই, সেই জন্য আমাদের আসা যায় অনেক অসুবিধা। প্যান্ট জামা খুলে পার হতে হয়। সরকারগুলো আসছে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো কোনো হয় নাই। তার কোনো বিকল্প রাস্তা নেই না। ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। জ্বলন্ত প্রমাণ পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানেই কেরুয়ারি গ্রামের কাছে সুবর্ণরেখা সাপাই নদীর মিলন ক্ষেত্র। এলাকায় একটা সেতু খুব দরকার। একদিকে তুলিন হয়ে ঝাড়খণ্ডের রাঁচি, অন্যদিকে ব্রজপুর হয়েও ঝাড়খণ্ডের রামগড় রাজারাপ্পায় যাওয়া সহজ, অথচ সেতুর অভাবে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। পুরোপুরি যেতেই হবে আমাদেরকে, কিন্তু এটা অনেক আন্দোলন করা হয়েছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে না এটা। আগের সরকারের কাছে বহুবার দরবার করেও লাভ হয়নি। সেতুর মুখ দেখেনি এই অঞ্চল। বিগত সরকার এটা নিয়ে কোনো সদিচ্ছা দেখায়নি। আমরা ব্রিজ কিভাবে করা যায় তার জন্য সরকারের কাছে আবেদনও রেখেছি। এই ব্রিজটা করলে আমাদের তুলিন জয়সিয়ারাম হয়ে কুরিডি হয়ে বর্জপুর হয়ে আমরা ঝাড়খণ্ড পর্যন্ত, ঝাড়খণ্ডের রামগড় জেলা পর্যন্ত আমরা যেতে পারব, মানুষের সুবিধা হবে। প্রাণ হাতে পারাপার অনেক হলো, এবার নতুন সরকার তাদের দিকে নজর দিক, এটুকুই চাওয়া এলাকাবাসীর। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে নয়াগ্রামের নরসিংহপুরের মানুষ তারা কিন্তু আর কথায় বিশ্বাস করছেন না। তারা বলছেন কাজ চাই, কারণ তৃণমূল জামানায় প্রচুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, রাস্তা আজ ঠিক হবে, রাস্তা কাল ঠিক হবে, কিন্তু ওই যে প্রতিশ্রুতি সার, কাজের কাজ কিছু হয়নি বলা হচ্ছে। এবার কাজ করে দেখান আপনারা। দুর্ভোগে জ্বলন্ত নমুনা এই রাস্তা। নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর গ্রামের ছবি। অভিযোগ, প্রায় 15 বছর ধরে এমনই বেহাল অবস্থা এই পথের। কামারপুকুরিয়া থেকে চালতা বেড়া পর্যন্ত পথ বর্ষাকাল এলে জল কাদায় ডুবে যায়। যাতায়াত মানেই যুদ্ধ। রাস্তার এমন অবস্থা নরসিংহপুরের, এমনি পায়ে হেঁটেও যেতে মুশকিল, মোটরসাইকেল বা 4 চাকার দূরে। কোনো ক্রমে 4 চাকা যায়, যেতেও ভয় করে, কোনো সময় খালের দিকে উল্টে যেতে পারে। কিছু না কিছু বিপদ ঘটতে পারে, রাস্তার অবস্থা বহুত খারাপ, বাধ্যতামূলক আমাকে রাস্তায় আসতে হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল সরকার একাধিকবার পাকাপোক্ত রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই হয়নি। তৃণমূলের লোকগুলো এসে বা নেতামন্ত্রী এসে ফিতা কাটছে রাস্তা করার জন্য, ওরা ফিতা তো বারবার এসে কেটে দেয়। কোথায় রাস্তাটা করেছে আমাদের নরসিংহপুরের মানুষ কিন্তু আজ পর্যন্ত দেখতে পাই না। আমাদের বুথটা বিজেপি পার্টি জিতে বলি আমাদের বুথের সমস্যা ওরা সমাধান করতে চায়নি। সরকার বদলের পর অবশ্য রাস্তা সারাইয়ের লক্ষ্যে পদক্ষেপ করা শুরু হয়েছে। আমি যখন ভোট প্রচারে যাই রাস্তাটা দেখেছি আর আমার নজরে আছে। এলাকাবাসীর সুবিধার জন্য যত তাড়াতাড়ি করা যায় রাস্তাটা মেরামত করা হবে। প্রশাসনের তৎপরতায় আশার আলো দেখছেন এলাকার মানুষ। এই পথ কত তাড়াতাড়ি চলাচলের যোগ্য হবে দিন গুনছেন তারা। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। উত্তরে এখন মহা বিপদ, জল আতঙ্কে ভুগছেন মানুষজন। রেকর্ড বৃষ্টি কোচবিহারে, এক রাতেই সব শেষ। জলের তলায় কার্যত গোটা শহর। মালবাজার, জলপাইগুড়িতেও ছবিটা একই, টানা বৃষ্টিতে বাড়ছে সংকট। মানুষজন নাজেহাল, এক রাতেই ভেসে গেল কোচবিহার শহর। জলপাইগুড়ি থেকে মালবাজার ছবিটা ভয়াবহ।
ঝেঁপে বৃষ্টি উত্তরে, কোচবিহার 254 মিলিমিটার। এক রাতে এত বৃষ্টির ধাক্কা সামলাতে নাকাল কোচবিহারবাসী। শহরের প্রধান রাস্তাগুলিতে হাঁটু থেকে কোমর সমান জল, বাড়িঘর বাজারহাট সব জলের তলায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের জল নিকাশি ব্যবস্থা শোচনীয়। আগে সরকার নজর দেয়নি, তারই ফল ভুগতে হচ্ছে। বৃষ্টিতে রাজার শহর কোচবিহারের কি অবস্থা তা কিন্তু এই ছবিটা জানান দিচ্ছে। এই যে এলাকা, এটা কোচবিহার বাস স্ট্যান্ড এলাকা, যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূরই কিন্তু জলের ছবি। বৃষ্টিটা অস্বাভাবিক হয়ে গেছে, তার জন্য জলটা বেশি হয়। কোনো সময় তো আমরা পরিষ্কার করতে দেখি না, পৌরসভা কোনো ড্রেন পরিষ্কার করা বা কোনো কিছু দেখছি না। সরকারের উচিত প্রথমে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা, ড্রেন থেকে যে সমস্ত জলগুলো বাইরে আসছে সেটার ব্যবস্থা করা। এই পরিস্থিতিতে পুরসভার ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। বর্তমানে কোচবিহার পুরসভায় কোনো নির্বাচিত বোর্ড নেই, প্রশাসকের অধীনেই পুরসভার কাজ চলছে। বিরোধীদের অভিযোগ, সংকটকালে দ্রুত পদক্ষেপের ক্ষেত্রে ঢিলেমি রয়েছে। জলপাইগুড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতেও একই ছবি। এলাকায় কম করে 200 পরিবার জলের তলায়। অভিযোগ, তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে বিধানসভা ভোটের পর থেকেই প্রধানের পাত্তা নেই। সমস্যাগুলো দেখবে কে? মেটানোর দায় কার? উত্তর হাতড়াচ্ছেন স্থানীয়রা। যে জল হয়েছে, জলের জন্য বাড়িতে ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে। বাচ্চাটা কোথায় নিয়ে যাচ্ছে? বাচ্চাটা স্কুল আছে, পরীক্ষা আছে। বাড়িঘর ডুবে গেছে, প্রায় 500 বিঘা জমি একদম পানি নিচে আছে আর কি, জলের নিচে আছে। সেই ওয়াগুলো সেগুলো ধান আর আজও এগুলো হবে না। টানা বৃষ্টিতে জলমগ্ন বানারহাটের বিস্তীর্ণ অঞ্চল। হাতিনালা ও আংরাভাষা নদীর জল বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে চিন্তা। বহু এলাকায় জল জমে দুর্ভোগ, নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী তীরবর্তী এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।